আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ভাইয়া এবং আপুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 6টার মতো পয়েম আছে এবং সেই 6টা পয়েম থেকে যে কোনো একটা পয়েম তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে এবং সেই একটা পয়েম থেকে কি আসবে তোমাদের, সেই একটা পয়েম থেকে 8টার মতো কোয়েশ্চেন আসবে, যেগুলো থেকে তোমার মাত্র 5টার আনসার দিতে হবে। এবং তুমি যদি সঠিকভাবে ওই 5টা কোয়েশ্চেনের আনসার দিতে পারো তাহলে তুমি খুব সহজেই 10-এ 10 পেয়ে যেতে পারো। তার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা পয়েম ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা পয়েমের উপর যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুকের যে প্রথম যে পয়েমটা আছে, যেটাকে তোমরা এভাবেও চিনো ও মি ও লাইফ, এই নামেও তোমরা চিনে থাকো, যেটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। আজকে আমরা সেই কবিতাটা ফুল এক্সপ্লেনেশনটা পড়বো এবং সেই সাথে এই পয়েম থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে কি করব, প্র্যাকটিস করব। যেহেতু আজকে প্রথমে আমরা এক্সপ্লেনেশনটা পড়বো এবং কবি কি বলেছেন এবং কি বলতে চাচ্ছেন সেগুলো আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়বো। এরপরে যদি আমরা যখন এই পয়েমের উপর কোশ্চেনগুলো সলভ করবো, দেখবা যে এই কোশ্চেনগুলো সলভ করা তোমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে এবং তোমরা মুখস্থ না করে বুঝে বুঝে কি কোশ্চেনগুলো সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে বেশি কথা না বলে আজকে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো পোয়েমটা কি, ও মি ও লাইফ, যেটা লিখছেন ওয়াল্ট হুইটম্যান। ওনার এই কবিতাটা আমরা এখন বাংলা মিনিং সহ বুঝে বুঝে পড়বো। যখন এই কবিতাটা আমরা ভালো করে বুঝতে পারবো তখন নেক্সট ক্লাসে আমরা যখন এই পোয়েমের উপর কোশ্চেনগুলো সলভ করবো তখন দেখবা এই কোশ্চেনগুলো সলভ করা তোমার জন্য কতটুকু ইজি হয়ে গেছে। তোমাদের আর মুখস্থ করতে হবে না কোশ্চেনগুলো, তোমরা বুঝে বুঝে ওই কোশ্চেনগুলো আনসার করতে পারবা। আর এখন আমরা কি এই কবিতাটা বাংলা মিনিং সহ একেবারে বুঝে বুঝে পড়বো। দেখো প্রথমে কবি কি বলতেছেন, দেখো তো, ওহ মি, ওহ লাইফ, উনি বলতেছেন হাই আমি, হাই আমার জীবন, অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং। রিকারিং অর্থ কি জানো ভাইয়া? রিকারিং অর্থ বারবার ফিরে আসা। কবির মনে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কি তার মনে বারবার ফিরে আসছে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা বা প্রথম লাইনটার মিনিং কি হবে, ওহ মি ও লাইফ, উনি কবি বলতেছেন হাই আমি, হাই আমার জীবন, অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, এই বারবার ফিরে আসা প্রশ্নগুলো নিয়ে। এখন কি কি প্রশ্ন কবির মনে ফিরে আসছেন, কেন আসছেন, এগুলো নিচে দেওয়া আছেন, আমরা পরে মানে স্টেপ বাই স্টেপ পড়বো। দেখো এখন 2 নাম্বার লাইনে কবি বলতেছেন অফ দ্য ইন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস। দেখো আমরা যদি আগে মিনিংটা বোঝার চেষ্টা করি, ইন্ডলেস মানে কি, এটার কোনো শেষ নাই, মানে কি অন্তহীন। আর ট্রেন্স মানে কি আমরা জানি, সাধারণত ট্রেন্স মানে আমরা জানি রেলগাড়ি, কিন্তু এখানে ট্রেন্স দ্বারা বোঝাচ্ছেন সারি। দেখবা যে রেল লাইন বা রেলগাড়িগুলা কি একটা একটা বগি এভাবে সারি সারি করে সাজানো, এখানে ট্রেন্স দ্বারা ঠিক একইভাবে বোঝাচ্ছে কি সারি। তারপরে দেখো ফেথলেস, ফেথলেস মানে কি আমরা জানি অবিশ্বস্ত। তাহলে এই যে সেন্টেন্সটার মিনিং কি হবে, হতো অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, কবি বলতেছেন অবিশ্বস্ত মানুষের অন্তহীন সারি। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বলতেছেন কি সিটিজ মানে কি আমরা জানি শহর, আর এখানে ফিল্ড। দেখো এটা এখানে ফিল্ড হলো কিভাবে ভাইয়া, এখানে তো FILL দেয়া, আর আমরা তো জানি ফিল্ড বানান কি ইডি দিয়ে। তোমাদের মনে রাখতে হবে যে এই কবিতার লিখছেন ওয়াল্ট হুইটম্যান। কখন লিখছেন? এটা 1880 থেকে 1890 সাল, এই টাইম পিরিয়ডের মাঝে উনি এই কবিতাটা লিখছেন। আর তৎকালীন সময়ে এই ইডিকে এভাবে লেখা হতো, অ্যাপোস্ট্রফি দিয়ে কি লেখা হতো, ইডি লেখা হতো। তাই কবি তখন এভাবেই লিখছেন। তো আমাদের কিভাবে পড়তে হবে, ইডি দিয়ে, FILLED, ফিল্ড মানে কি পরিপূর্ণ। আচ্ছা এখানে ফুলিশ মানে কি আমরা জানি বুকা, তাহলে এখানে কি বলতেছেন, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বলতেছেন কবির যে শহরটা সেটা বুকাদের দ্বারা কি পরিপূর্ণ বা ভরা। তাহলে এই পুরো সেন্টেন্সটার মিনিং কি হবে, অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, কবি বলতেছেন অবিশ্বস্ত মানুষের অন্তহীন সারি। অফ দ্য সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বলতেছেন কি শহরটা, মানে কবি যে শহরে থাকেন সেই শহরটা কি বুকা মানুষদের দ্বারা পরিপূর্ণ বা ভরা। এখন আমরা পরের লাইনে যাব। দেখো কি বলতেছেন, অফ মাই সেলফ, আমি, ফর এভার, সবসময়, রিপ্রোচিং মানে কি জানো, দোষ দেয়া, নিজেকে নিজে দোষ দেয়া। কবি বলতেছেন অফ মাই সেলফ, আমি, ফর এভার, সবসময়, রিপ্রোচিং দোষ দেই, মাই সেলফ মানে কি নিজেকে। কবি নিজেকেও দোষ দেন, কি বলে দোষ দেন দেখো তো, ফর হু মোর ফুলিশ দেন আই, কে আমার চেয়ে বেশি বোকা, অ্যান্ড হু মোর ফেথলেস, এবং কে আমার চেয়ে বেশি অবিশ্বস্ত। কবি শুধু তার যে সমাজের মানুষদেরকে কি অবিশ্বস্ত এবং বোকা বলছেন না, কবি নিজেকেও কি বলতেছেন, নিজেকেও অবিশ্বস্ত এবং বোকা বলছেন। দেখো কত সুন্দরভাবে বলছেন, অফ মাই সেলফ মানে কি আমি, ফর এভার সবসময়, রিপ্রোচিং মাই সেলফ নিজেকে দোষ দেই, ফর হু মোর ফুলিশ দেন আই, কে আমার চেয়ে বেশি বোকা, অ্যান্ড হু মোর ফেথলেস, এবং কে আমার চেয়ে বেশি অবিশ্বস্ত। এই বলে কি করেন, কবি নিজেকে নিজে দোষ দেন। এখন আমরা কি পরের পার্টে চলে যাব। আচ্ছা পরের পার্টে চলে আসছে, আমরা পূর্বের পার্টটা ভালো করে বুঝতে পারছি, এখন পূর্বের পার্টের মতো কি এই পার্টটাও ভালোভাবে বলবো। দেখো এরপরে কবি কি বলতেছেন, অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট।
আচ্ছা, চোখগুলো কি করে? ভেনলি মানে কি বৃথা ভাবে, আর ক্রেভ মানে কি খুঁজে পাওয়া। তাহলে কি চোখগুলো বৃথা ভাবে কি খুঁজে? আলোকে খুঁজে। এখানে আলো বলতে আসলে বোঝাচ্ছেন সত্যকে। কবি কি করতেছেন? কবি চোখ দিয়ে সত্যকে খোঁজার চেষ্টা করতেছেন। অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট, কবি বলতেছেন আমার চোখগুলো কি করে? বৃথাভাবে আলো খুঁজে। এখানে আলো বলতে সত্যকে বোঝাচ্ছে। দেখো এরপরে কি বলতেছে? অফ দ্য অবজেক্টস মিন, অবজেক্টস মানে কি আমরা জানি বস্তু, আর এখানে মিন দ্বারা বোঝাচ্ছে তুচ্ছ। কবি বলতেছেন কি জিনিসগুলো তুচ্ছ। কবি কি সত্যকে খুঁজছেন চোখ দিয়ে, কিন্তু কবি কি পাচ্ছেন? তুচ্ছ জিনিস পাচ্ছেন খুঁজে। এরপরে দেখো কি বলতেছেন? অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এখানেও অ্যাপোস্ট্রফি ডি মানে কি ইডি। তাহলে অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, নতুন মানে সংগ্রাম কি বারবার শুরু হচ্ছে। মানে এখানে কি বলতেছেন কবি? আসলে কবি বলতে যাচ্ছেন কবির যে চোখ, কবি চোখ দিয়ে সত্যকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কি তিনি সত্যই খুঁজে পাচ্ছেন না, তিনি তুচ্ছ জিনিস খুঁজে পাচ্ছেন। এর ফলে কি হচ্ছে জানো? এর ফলে এই সত্য খোঁজার যে সংগ্রামটা, এটা বারবার তা শুরু হচ্ছে। এই সত্য খোঁজার সংগ্রাম কেন বারবার শুরু হচ্ছে? কারণ তিনি সত্যকে খুঁজে পাচ্ছেন না, তিনি বারবার কি তুচ্ছ জিনিসকে খুঁজে পাচ্ছেন। এটাই বলছে অফ দ্য আইস ভেনলি ক্রেভ দ্য লাইট, চোখগুলো কি বৃথাভাবে আলো খুঁজে। আলো বলতে এখানে সত্যকে বোঝানো হচ্ছে। অফ দ্য অবজেক্টস মিন মানে কি জিনিসগুলো তুচ্ছ। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, বারবার কি করে? নতুন করে সংগ্রাম শুরু হয়। এটা দ্বারা বোঝাচ্ছেন যে কবি কি বারবার সত্য খোঁজার চেষ্টা করতেছেন, কিন্তু সত্য না পেয়ে কি পাচ্ছেন? তিনি তুচ্ছ বস্তু পাচ্ছেন। এর ফলে কি হচ্ছে? যে সত্য খোঁজার যে তার সংগ্রামটা, এটা বারবার তার জীবনে শুরু হচ্ছে। আচ্ছা, এর পরের লাইনটা যদি আমরা দেখি, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, সকলের এই খারাপ ফলাফল, অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। আচ্ছা, প্লডিং মানে কি ভাইয়া? প্লডিং মানে হলো ধীর গতির, বা কি এমন মানুষকে বোঝায় যারা কি ধীর গতির। এরপরে দেখো সর্ডিড, সর্ডিড মানে কি নোংরা বা নিচু মনের মানুষ। তাহলে এখানে কি বোঝাচ্ছেন দেখো তো? অফ দ্য পোর রেজাল্টস অফ অল, সকলের এই খারাপ ফলাফল, অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, আমার চারপাশের এমন ধীর গতির এবং কি নোংরা বা নিচু মনের মানুষের ভিড়। কবি বলতেছেন, কবি কি বলতেছেন? সকলের খারাপ রেজাল্ট এবং কি কবির চারপাশে কেমন মানুষের ভিড়? কবির চারপাশে ধীর গতির এবং নোংরা প্রকৃতির মানুষের কি ভিড়। আচ্ছা, পরের লাইনটা যদি আমরা যাই, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, বলতেছেন কি কবির সমাজে যে মানুষগুলো আছেন সকলের জীবন কি অর্থহীন এবং কি শূন্য এবং অর্থহীন সকলের জীবন। এরপরে বলতেছেন উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন্ড। আচ্ছা, ইন্টারটুইন্ড মানে যেন ভাইয়া জড়িত থাকা। তাহলে কি বলতেছেন? উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন্ড, আমিও সেই জীবনের সাথে জড়িত। বলতেছেন শুধু সমাজের, কবির সমাজে যে মানুষগুলো আছেন তাদের জীবনই শূন্য এবং অর্থহীন না, বরং কবির জীবনও কি শূন্য এবং অর্থহীন। কবি নিজেকেও তা বলতেছেন। কবি নিজেকে বাদ দিয়ে সমাজের মানুষকে শুধু বলছেন না, কবি সমাজের মানুষের সাথে সাথে নিজেকেও বলতেছেন যে তার কবির জীবনও কি শূন্য এবং অর্থহীন। আচ্ছা, পরের লাইনটাতে যদি আমরা যাই, দ্য কোয়েশ্চন ও মি সো স্যাড রিকারিং, রিকারিং মানে কি আমরা একটু আগে পড়ছি, রিকারিং মানে হলো কি বারবার ফিরে আসা। তাহলে দ্য কোয়েশ্চন ও মি সো স্যাড রিকারিং, এই যে দুঃখের প্রশ্ন বারবার ফিরে আসে। হোয়াট গুড এমিড দিস, এগুলোর মাঝে ভালো কি আছে? হয়তো এমিড মানে কি মাঝে বা মধ্যে। তাহলে কবি জিজ্ঞেস করতেছেন, এই যে উপরে যে কথাগুলো বলছেন কবি, এখন নিজেকে নিজে জিজ্ঞেস করতেছেন যে হোয়াট গুড এমিড দিস, এই যে খারাপ যে জিনিসগুলো এতক্ষণ পড়লাম এগুলোর মাঝে ভালো কি আছে? ও মি ও লাইফ, কবি কি নিজেকে বা নিজের যে সত্তা আছেন নিজের সত্তাকে জিজ্ঞেস করছেন যে এত খারাপ কিছু যে আমরা এতক্ষণ পড়লাম বা বললাম, কবি নিজে বলল, সেগুলোর মাঝে ভালো কি আছে? হোয়াট গুড এমিড দিস, এগুলোর মাঝে ভালো কি আছে? এখন আমরা দেখবো কবি এর উত্তর কি দেন। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম কি কবি জিজ্ঞেস করতেছেন হোয়াট বুড এমিট দিস, এগুলোর মাঝে ভালো কি আছেন। এখন দেখো কবি নিজেই আনসার দিচ্ছেন। দেখো কবি আনসার দিচ্ছেন বলতে কবির মন বা কবির যে নিজের যে সত্তা, মানে ওইটাই কি কবিকে আনসার দিচ্ছেন। দ্যাট ইউ আর হিয়ার, তুমি আছো। দ্যাট লাইফ এক্সিস্ট মানে কি তোমার জীবন আছে। অ্যান্ড আইডেন্টিটি মানে কি তোমার পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, তোমার প্লে মানে কি ভাইয়া? প্লে মানে হলো নাটক বা এখানে গল্প বোঝাচ্ছে যে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, তোমার জীবনের যে এই চলমান নাটক বা গল্প। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, ভার্স মানে কি জানো ভাইয়া? কবিতার লাইন বা লাইন মানে কি তোমার যে তোমার যে জীবনের চলমান বা নাটক বা গল্পটা আছে সেখানে তুমি চাইলেই একটা নতুন লাইন যোগ করতে পারো। কত সুন্দর কথা বলছে। প্রথমে কি জিজ্ঞেস করছেন যে এত খারাপ কিছুর মাঝে, সমাজের এবং আমার মাঝে এত খারাপ কিছু আছে, এগুলোর মাঝে ভালো কি আছে? কবি নিজেই নিজেকে উত্তর দিচ্ছেন দ্যাট ইউ আর হেয়ার মানে কি তুমি আছো। দ্যাট লাইফ এক্সিস্ট, তোমার জীবন আছে। অ্যান্ড আইডেন্টিটি এবং কি তোমার পরিচয় আছে। এরপর
এরপরে কি বলতেছেন, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, মানে কি তোমার যে চলমান জীবনের নাটক বা গল্প, এন্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, তুমি চাইলেই কি সেই নাটক বা গল্পে নিজের একটি লাইন যোগ করতে পারো। কত সুন্দর কথা বলছে দেখো তো। কবি এটাই বলতে যাচ্ছেন যে তুমি চাইলেই কিছু একটা করতে পারো। কবি তোমাকে মোটিভেট করার জন্য এই কবিতাটা লিখছেন যে তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কি তুমি যে কোনো কিছু করতে পারো। যেমন তোমাদের কিছুদিন পরে হয়তো বা তোমাদের এসএসসি 27 ব্যাচের যারা আছো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা যদি এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো এবং তোমরা যদি চাও একটা ভালো রেজাল্ট করো, মানে ভালো রেজাল্ট তোমরা করবে, এ প্লাস পাবে তোমরা, তোমরা যদি ওই অনুযায়ী প্রিপারেশন নাও এবং একটু চেষ্টা করলে কি তোমাদের এই রেজাল্ট, ভালো একটা রেজাল্ট করা সম্ভব। কবি এটাই তোমাকে বোঝানো, মানে বোঝাতে যাচ্ছেন যে তোমাকে চাইতে হবে, তোমাকে কি উদ্বুদ্ধ হতে হবে, তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই কি যে কোনো কিছু করা সম্ভব। তাহলে আজকে আমরা এই পয়েমের ফুল এক্সপ্লেনেশনটা পড়লাম এবং কবি কি বলছেন বা কি বোঝাতে যাচ্ছেন সেটা আমরা পড়লাম। আমরা এখন কবিতার মেইন থিমটা বুঝে গেলাম। এখন নেক্সট ক্লাসে আমরা কি করব, এই পয়েমের উপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো আমাদের আসতে পারে পরীক্ষায়, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। এর ফলে কি হবে, যদি আমাদের এক্সামে এই পয়েমটা থেকে যে কোনো প্রকার কোশ্চেন আসে তাহলে কি আমরা খুব সহজেই ওই কোশ্চেনগুলো আনসার দিয়ে আমরা 10-এ 10 পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব, এই পয়েমের উপর কোশ্চেনগুলো সলভ করব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।